হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রথমেই আমরা ধন্যবাদ জানাই আমাদের সকল শ্রোতাদের, কারণ সংকেত অডিও স্টোরি এখন 1 লক্ষের পরিবার। সেই জন্য কিছু ভয় উপহার আমরা আপনাদের দেব না, তা কি করে হয়। সংকেত অডিও স্টোরিতে আজ আপনারা শুনবেন সৈকত বসুর কলমে গ্রামের নাম ছায়াডুবি। সমগ্র পরিচালনায় টিম সংকেত অডিও স্টোরি। পোস্টার ডিজাইন সৌম্যদীপ গুঁই। আজকে গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অরূপ। শুরু করছি আমাদের আজকের গল্প, গ্রামের নাম ছায়াডুবি। ট্রেনটা যখন চণ্ডীপুর স্টেশনে থামল, ঘড়ির কাঁটায় তখন প্রায় সন্ধ্যা 7টা ছুঁই ছুঁই। স্টেশনটার নামটা জায়গাটার মতোই অচেনা। নেমে দাঁড়াতেই প্রথমে যে জিনিসটা টের পেলাম তা হলো একটা তীব্র শূন্যতা। স্টেশন বলতে কাঠের বেঞ্চি, একটা ডেউটিনের ছাউনি আর কুয়াশা ধরা আলো ফেলা একখানা দুর্বল সাদা বাল্ব, যার আলো ঠিকমতো জ্বলতেও চায় না। একটা রং চটা সাইনবোর্ডে বড় হরফে লেখা চণ্ডীপুর হল্ট, আর তার নিচে ছোট হরফে লেখা ছায়াডুবি 3 কিলোমিটার। চারিদিকে তখন আধো আলো, হালকা বৃষ্টিও শুরু হয়েছে। গ্রামের রাতের বেলা দিনের থেকে সম্পূর্ণ আলাদা, নিস্তব্ধ, ধীর আর কেমন একটা অজানা রহস্যে মোড়া। স্টেশনের আশেপাশে চোখ ঘোরাতেই কিছুটা দূরে একটা কাঠের ঘর নজরে পড়ল। ছাউনির মাথায় টিনের ছাদ, বহুদিনের জং লেগে গিয়ে জায়গায় জায়গায় ছিদ্র হয়ে গেছে। ভেতরে টিমটিম করে একটা লণ্ঠন জ্বলছে, তার হলুদ আলোয় আশেপাশটা আবছা একটা আলো আঁধারি তৈরি করেছে। আমি ধীরে ধীরে ছাউনিটার দিকে এগোলাম। দেখলাম ভেতরে বসে আছেন এক অতি প্রবীণ লোক। ধুতি পাঞ্জাবের উপর চাপানো একটা পুরনো ধূসর কালো কোট, মাথার চুল পাতলা হয়ে এসেছে, মুখে একরাশ গম্ভীরতা। তার সামনে রাখা একখানা পুরনো কাপ, তাতে হালকা ধোঁয়া উঠছে, সম্ভবত চা। আমার পায়ের আওয়াজে মোটা ফ্রেমের চশমা সমেত তিনি মুখ তুলে তাকালেন। চোখে চশমার কাঁচের ভেতর দিয়ে একবার ভালো করে দেখলেন আমাকে। দরজার সামনে গিয়ে হাত জোড় করে নম্র স্বরে বললাম, নমস্কার, আমি একটু জানতে চাইছিলাম এই ছায়াডুবি গ্রামে যাওয়ার রাস্তা কোন দিকে? আপনি কি স্টেশন মাস্টার? ঠিক তখনই আকাশের বুক ফুঁড়ে হঠাৎ করে একটা বজ্রপাত হলো। চমকে উঠে পেছনে তাকাতেই দেখলাম বৃষ্টি নেমে গেছে। স্টেশন মাস্টার ভদ্রলোক ধীরে ধীরে উঠে এলেন দরজার কাছে। চশমার ফাঁক দিয়ে ভালো করে আমার মুখটা দেখে বললেন, নমস্কার, আমার নাম মুকুন্দ সেন। আমি এই স্টেশনের স্টেশন মাস্টার। বৃষ্টি নামছে, ভিজবেন না, ভেতরে আসুন। আমি ধন্যবাদ জানিয়ে ভেতরে ঢুকলাম। ছোট্ট একটা ঘর, দেয়ালে ফাটল ধরা, একপাশে একটা পুরনো টিনের আলমারি, তার ভেতর কিছু কাগজপত্র রাখা, অন্য পাশে কাঠের ভাঙাচোরা একটা টেবিল, তার উপর অগুছালো কাগজপত্র আর একটা শুকনো বাদ পড়া দোয়াতের কৌটা। স্টেশন মাস্টার মুকুন্দবাবু ধীরে ধীরে টেবিলের পাশের ভাঙা চেয়ারটিতে বসতে বসতে গম্ভীর গলায় বললেন, এই চণ্ডীপুর স্টেশনে তেমন লোকজন আসা যাওয়া করে না। সারাদিনে মাত্র 2টো গাড়ি আসে। নাম মাত্রই এটা স্টেশন। তা মশাই, আপনি কোথায় যাবেন? আমি পকেট থেকে চিঠিটা বার করে বললাম, ছায়াডুবি গ্রামে। আমার এক বন্ধু ওখানে আছে, বহুদিন পর তার কাছ থেকে চিঠি পেয়েছি। আমি ঠিকানা অনুযায়ী এসেছি। এখন জানতে চাই ওই গ্রামটা কোন দিক দিয়ে গেলে পাবো। স্টেশন মাস্টার ভ্রু কুঁচকে আমার দিকে একবার তাকালো। মনে হলো তিনি কিছু একটা বলতে গিয়েও চুপ করে গেলেন। বাইরে বৃষ্টির শব্দের মাঝেই গলা যেন একটু নিচু হয়ে এলো। কি ব্যাপার বলুন তো মশাই? আমি বলতে শুরু করলাম,
সকালের নিস্তব্ধতা চিরে তীব্র কলিং বেলের আওয়াজে প্রায় লাফিয়ে উঠলাম। চোখে তখনও ঘুমের রেশটা পুরোপুরি কাটেনি। মুখটা কুঁচকে গেল একটা বিশ্রী বিরক্তিতে। কার এত সকাল সকাল কাজ? আলস্য মাখা পায়ে এগিয়ে এসে দরজার ছিটকিনিটা খুলতেই চোখে পড়ল দরজার সামনে দাঁড়িয়ে খাকি পোশাক পরা বেঁটেখাটো চেহারার একজন লোক। আমি কিছু জিজ্ঞেস করার আগেই লোকটা পান খাওয়া হলুদ ছোপ পড়া দাঁত বার করে খ্যাঁক খ্যাঁক করে খানিকটা হেসে বলল, আপনি বিনয় মজুমদার তো? আগে বাবু, আপনার নামে একখান চিঠি আছে যে। এই বলে লোকটা হাত বাড়িয়ে একটা সাদা খাম আমার দিকে এগিয়ে দিল। দূরের এক গ্রাম থেকে এসেছে বাবু, আপনার নামে চিঠি। খুব জরুরি মনে হইল বলে নিজেই নিয়ে এলাম। তারপর আর কোনো কথা না বলে সইটা করিয়ে নিয়েই লোকটা হন হন করে চলে গেল। আমি একটু অবাকই হলাম। গ্রাম থেকে চিঠি কে পাঠাবে? কলকাতায় যারা চাকরিজীবী তাদের কাছে রবিবার মানেই একটা অন্য জগৎ। কলকাতার চাকুরিজীবী কথাটা বিশেষভাবে বললাম তার কারণ সকালে তড়িঘড়ি করে বেরোনো, তারপর রাস্তাঘাটের গ্যাঞ্জাম, গাড়ি ঘোড়ার ধোঁয়া, ট্রেনে বাসে ঠেলাঠেলি করে অফিস পৌঁছানো, এইভাবে আবার সন্ধেবেলায় বাড়ি ফিরে আসে। নরক যন্ত্রণা থেকে কোনো অংশে কম বলে মনে হয় না। সেই জন্য রবিবারটা চাকুরিজীবীদের জন্য শুধু ছুটির দিন নয়, পুরো সপ্তাহের একটা মানসিক রিস্টার্ট, যেখানে ছুটে বেড়ানো বা কাজ নেই, বরং নিজেকে ফের নতুন করে আবিষ্কার করার অবকাশ। রবিবার কাটে শুধু বিশ্রামে, ঝকঝকে ঘুম, ভালো বইয়ের পাতা, প্রিয় মানুষের সাথে হাসি বা একটা স্পেশাল কফি। এই গল্পটা শুরু করার আগে আমার পরিচয়টা একটু দিয়ে রাখি। আমি বিনয় মজুমদার, একজন সাধারণ চাকুরিজীবী। বেসরকারি একটি কোম্পানিতে কাজ করি গত 3 বছর ধরে। চাকরিটা পেয়েছিলাম অনেক খাটাখাটনির পরে, জীবনের নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে। প্রতিদিন ভোরে উঠে ঘর থেকে বেরিয়ে পড়ি আর ফিরি সন্ধ্যায় ক্লান্ত শরীরে। বাড়িতে আছেন মা আর আমার ছোট বোন মিনু। মাধ্যমিক পাশ করে আমি যখন স্কুলের গণ্ডি টপকাই, বাবা তখন মারা যান। মায়ের পাশে দাঁড়ানো, বোনের পড়াশুনো সব সামলাতে সামলাতে সুস্থ জীবনের খোঁজে প্রতিদিন লড়াই করে যেতে হয়েছে আমাকে। যাই হোক, চিঠিটা খুলে পড়তে শুরু করলাম। প্রিয় বিনু, তুই হয়তো ভাবছিস এতদিন পর হঠাৎ চিঠি লিখছি কেন। আসলে এমন এক অবস্থায় আমি আছি যেখান থেকে বাইরে কারো সঙ্গে যোগাযোগ আমি করতে পারছি না। অনেক কষ্টেই চিঠি তোকে লিখছি। তুই তো আমার সবচেয়ে কাছের, সবচেয়ে আপন। আমি এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখান থেকে ফেরা অসম্ভব। হাসতে হাসতে আমার দিকে এগিয়ে আসছে একটা অন্ধকার। আমি সেটা ভালো মতোই টের পাচ্ছি। কি ঘটছে সেটা তোকে বললে তুই হয়তো আমাকে পাগল ভাববি, তাই তোকে আসতেই হবে। এই পরিস্থিতিতে তোকে ছাড়া আর কাউকে আমি বিশ্বাস করতে পারি না। তুই যদি আমার জন্য আসিস খুব ভালো হয়, আর যদি না আসিস তাহলে হয়তো এটাই আমার শেষ চিঠি হয়ে থাকবে। ঠিকানা নিচে লিখে দিলাম। ইতি, তোর সোমনাথ, ছায়াডুবি। চিঠিটা পড়া শেষ হতেই আমার মনে একটা অদ্ভুত ধরনের অস্বস্তি বোধ হতে লাগলো। সোমনাথ নামটা কতদিন শুনিনি। আমার কর্মজীবনের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, যার সঙ্গে প্রতিদিন দেখা না হলে দিনটাই যেন অসম্পূর্ণ থাকত। কিন্তু গত 6 মাসে একবারে কোনো যোগাযোগে আমার সঙ্গে উঠছিল না। এমনকি ও কোথায় আছে, কেমন আছে, কোনো খবরই আমি পাইনি। একসময় আমরা খুব কাছের হলেও সময়ের স্রোতে একে অপরের জীবন থেকে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। আর আজ এত বছর পর হঠাৎ এমন একটা চিঠি, তাও আবার এত অদ্ভুত। কেন ওর জীবন থেকে আলো মুছে যাচ্ছে ধীরে ধীরে? কি এমন বিপদে পড়েছে ও? তারপর আরো বলল, আমি এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে সেখান থেকে ফেরা সম্ভব নয়। কিন্তু কেন? এই লাইনটা বারবার মাথার ভেতরে ঘুরে ফিরে আসতে লাগলো। কি এমন হয়েছে ওর? কোথায় আছে ও এখন? চিঠির কাগজে একটা অদ্ভুত রহস্যের গন্ধ।
যেন ওর গ্রাম থেকে নিয়ে এসেছে এক আদিম ভয়। চিঠিটা বুক পকেটে ঢুকিয়ে বারান্দায় এসে দাঁড়ালাম। শ্রাবণ মাস, আকাশটা সারাক্ষণ কালো হয়ে থাকে, মাঝে মাঝে শুরু হচ্ছে মুষলধারে বৃষ্টি। সোমনাথকে নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ করে আরো একটা পুরনো ঘটনা মনে পড়ে গেল। ওর সঙ্গে আমার শেষ দেখা, হ্যাঁ তখনই তো আমাদের অফিসেই কাজ করতো। দিনের শেষে ক্লান্তির ফাঁকে আমরা দুজন এক কাপ চা আর হাসির আড্ডায় মন হালকা করে নিতাম। সবকিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎ একদিন সোমনাথ বলল, একটু ছুটি নিতে হবে রে, দেশের বাড়ি যাচ্ছি। হঠাৎ ছুটি নিচ্ছিস কেন? একটু জমি জমা সংক্রান্ত বিষয় আর কি। কম দামে ভালো বাড়ি পেয়েছি, নিরিবিলি পরিবেশ পছন্দ করি। বাড়িটা আমি দেখেও এসেছি, বেশ পছন্দ হয়েছে। শুধু 2-1টা কাজ একটু করিয়ে নিতে হবে। আরে বাবা, এ তো একেবারে দারুণ খবর। তাছাড়া তোকে আরও একটা কথা বলবো, এবার একটা বিয়ে শাদী না করলে হচ্ছে না, বুঝলি? এই একা একা জীবন আর কতদিন কাটাবো, আগে ফিরে আসি। ঠিক আছে, তুই ফিরে এলে একবার কবজি ডুবিয়ে খাওয়া হবে কিন্তু। হ্যাঁ, তখন কি আর জানতাম ওর সঙ্গে ওটাই হবে শেষ দেখা। দিন গড়িয়ে মাস যায়, তারপর বছর। ওর ছুটি পেরিয়ে অনেক দিন হয়ে গেল, কিন্তু সোমনাথ আর ফিরে এলো না। না কোনো ফোন, না কোনো চিঠি, না কোনো খবর। আমি মাঝে মাঝে চেষ্টা করতাম ওর সঙ্গে যোগাযোগ করার, পুরনো নম্বর, ইমেল, এমনকি একবার দেশের বাড়ির ঠিকানাটা খুঁজে বের করেছিলাম, কিন্তু কোথাও থেকে কোনো সাড়া মেলেনি। যেন সোমনাথ একটা অদৃশ্য ছায়ার মতো হারিয়ে গেছে, পৃথিবীর মানচিত্র থেকে মুছে গেছে সে। মা বলতেন হয়তো অন্য কোথাও নতুন জীবন শুরু করেছে, কিন্তু আমার মন বলতো সোমনাথ এমনটা করবে না। কোনো কিছু না বলে, কিন্তু আজ এতদিন পর ওর লেখা এমন একটা অদ্ভুত চিঠি। এই চিঠি শুধু একটা বার্তা নয়, বরং একটা অজানা ডাক, একটা অজানা বিপদের ইঙ্গিত। সত্যি কিছু একটা ঘটেছে। ছায়াডুবি পৌঁছতে গেলে আপনাকে প্রথমে ওই স্টেশনের বাঁদিকে কাঁচা রাস্তা ধরে এগোতে হবে। ভাগ্য ভালো থাকলে গরুর গাড়ি পেলেও পেতে পারে, কাদা রাস্তায় গরুর গাড়ি চলে। প্রায় 3 কিলোমিটার পর একটা বাঁশের ছোট সেতু পড়বে, আর সেটা পার হলেই আপনি পৌঁছে যাবেন জলডোবার সীমানায়। আমি ধীরে ধীরে মাথা নাড়িয়ে ধন্যবাদ জানিয়ে উঠে দাঁড়াতেই ভদ্রলোক বললেন, তবে একটু চোখ কান খোলা রাখবেন মশাই, জায়গাটা ভালো না। বৃষ্টির শব্দের মধ্যেই যেন হৃৎপিণ্ডটা একবার দুলে উঠে চুপ করে গেল। বৃষ্টিটা যেন ধীরে ধীরে তীব্র হয়ে উঠছে। ঘড়িতে এখন 8:45। স্টেশন মাস্টারের ঘর থেকে বেরোতেই সামনে কাদামাখা পথে একটা গরুর গাড়ি দেখতে পেয়ে ছুটে গেলাম সেদিকে। ছাউনি টানা পুরনো কাঠের গাড়ি, পাশে দুটো গরু ধীরে ধীরে মাথা দোলাচ্ছে। গাড়োয়ান একজন বয়স্ক মানুষ, গায়ে ভেজা গামছা, মাথায় একটা প্লাস্টিক জাতীয় কিছু পরা, মুখে একটা সাদা খোঁচা খোঁচা দাড়ি। দাদা, ছায়াডুবি গ্রাম পর্যন্ত যাবেন? আমার খুব দরকার, এই বৃষ্টিতে খুব বিপদে পড়েছি। আমি করজোরে অনুরোধ করলাম। লোকটা একটু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, আসেন বাবু, গাড়িতে ওঠেন। তবে ভাড়া একটু বেশি লাগবে, কিন্তু 25 টাকা ভাড়া দিতে হবে বাবু, তবেই গাড়ি এগোবে। আমি উঠে গিয়ে ছাউনির নিচে বসে পড়লাম। বুঝলাম এমন বাদলার রাতে এই ধরনের খদ্দেরের আশায় হয়তো এরা বসে থাকে। যদিও 25 টাকাটা তখন বড় কথা নয়, মানে সোমনাথের বাড়িতে পৌঁছাতে পারলেই বাঁচুয়া। গরু গাড়ির কাঠের চাকা কাদার মধ্যে দিয়ে ক্যাচ ক্যাচ শব্দ করে চলতে শুরু করলো। পকেট থেকে একটা সিগারেট বার করে ধরিয়ে গাড়োয়ানকে জিজ্ঞেস করলাম, আপনি ছায়াডুবি গ্রামটা ভালোভাবে চেনেন বুঝি? গাড়োয়ান ধীরে ধীরে বলল, চিনি বাবু, কিন্তু এখন ওইদিকে বড় একটা যাওয়া হয় না, আগের মতো আর ভাড়া নেই। আমি একটু কৌতূহলী হয়ে বললাম,
আপনি কি জানেন আমার এক বন্ধু এখানে আছে, সোমনাথ নাম। বছরখানেক আগে ও এখানে এসেছে। গাড়োয়ান চুপ করে গেল কিছুক্ষণ, তারপর আস্তে আস্তে বলল, সোমনাথ নামটা কেমন যেন চেনা চেনা লাগছে। হ্যাঁ, গ্রামের এক প্রান্তে একটা পুরনো বাড়ি আছে। অনেকদিন ধরেই সে বাড়ি তালাবন্ধ ছিল। তারপর হঠাৎ করে একটা লোক ওই বাড়িটা কিনে ওখানে উঠেছে। মাস ছয়েক আগে লোকটা মাঝে মাঝে আমার গাড়ি করে যাতায়াত করতো বটে, কিন্তু হঠাৎ করে এসে দেখা দেওয়া বন্ধ করে দেয়। আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, আপনি কি বলতে চান সেই সোমনাথ? হতে পারে বাবু, আবার না হতে পারে। তবে লোকটা কিন্তু কথায় কথায় তার নাম ওই সোমনাথই বলেছিল। বাবু, ওখানে উঠে নাকি একটা মেয়ে ছেলে ওর পেছন পেছন ঘুরতে অনেকে দেখেছে। মেয়ে ছেলে ঘটিত ব্যাপার বাবু। সোমনাথ বিয়ে করেছে? মনে মনে এবার বেশ রাগ হলো। তারপর মনকে আবার শান্ত করলাম। গাড়োয়ান বলল, তবে শুনেছি রাত নামার পর ওই দিকটায় কুকুরও ঘেউ ঘেউ করে। কেউ সহজেই ওই পুরো বাড়ির কাছে যায় না। গায়ের লোকেরা বলে ওখানে কিছু একটা থাকে। কেন যে মূর্তি আপনার বন্ধু ওখানে বাড়ি কিনতে গেলে বুঝি না বাবা। আমি কিছু বললাম না। ছাউনির নিচে বসে বৃষ্টির আওয়াজ, গরুর গাড়ির কাঠের চাকার শব্দ আর গাড়োয়ানের কথায় মনে হলো আমি যেন ধীরে ধীরে ঢুকে পড়ছি অজানা একটা ঘোরের ভেতর, যেখানে আলোর চেয়ে অন্ধকার বেশি। গাড়োয়ান আপন মনেই বলল, সেই পুরো বাড়িতে যে থাকে সে আপনার বন্ধুই হবে বাবু। বহুদিন এদিকটায় আসা হয় না, তাই খোঁজ খবর তেমন আর নেওয়া হয়নি। বছরখানেক ধরে যার কোনো খোঁজ নেই, যে বন্ধু একটা চিঠি পর্যন্ত লেখেনি, সে কিনা এই নির্জন রহস্যময় গ্রামের এক কোণে গিয়ে বিয়ে করেছে। মাথার ভেতর যেন একসাথে অনেকগুলো প্রশ্ন আসা যাওয়া করতে লাগলো। কিন্তু তার চেয়ে বড় কথা, ওর জীবন নিয়ে আমি আসলে কিছুই জানি না এখন। ছাউনির উপরে বৃষ্টির জল পড়া শব্দ যেন আরো ভারী হয়ে উঠল। আমার বুকের মধ্যে একটা অজানা অস্বস্তি ধীরে ধীরে জমতে শুরু করলো। এইভাবে ভাবতে ভাবতেই গরুর গাড়িটা হঠাৎ এক সময় থেমে গেল। মুখ বাড়িয়ে দেখলাম একটা বাঁশের তৈরি সাঁকো। সাঁকোটা একটা সরু খালের উপর দিয়ে চলে গেছে ওপারে, আর তার ঠিক পেছনে সরু একটা কাঁচা পথ জঙ্গলের দিকে ঢুকে গেছে। বৃষ্টিটা ততক্ষণে অনেকটাই হালকা হয়েছে। শুধু পাতার উপরে পড়া ফোঁটা ফোঁটা জলের শব্দ ভেসে আসছে। গাড়োয়ান গলা খাকারি দিয়ে বলল, এই পর্যন্ত বাবু, গাড়ি আর যাবে না। এখান থেকে আপনারে হাঁটতে হবে যে। এখান থেকে সোমনাথের বাড়ি যেখানে আছে সেটা কতটা পথ? গাড়োয়ান ছাউনির নিচ থেকে একবার দূরে তাকিয়ে বলল, এই রাস্তাটা ধরে সোজা মিনিট 15 হাঁটলেই একটা জায়গা পাবেন। বাঁদিকে একটা পুরনো বট গাছ আছে, আর তার ঠিক পাশেই যে বাড়িটা চোখে পড়বে ওটাই হয়তো আপনি খুঁজছেন। তবে জায়গাটা ভালো নয় বাবু, একটু চোখখান খোলা রেখেই সাবধানে থাকবেন, কেমন? আমি চুপ করে মাথা নাড়লাম। কাঁধের ব্যাগটা ঠিক করে পিঠে তুলে নিলাম। ছাতাটা মেলে গাড়োয়ান ভদ্রলোকের ভাড়া মিটিয়ে পায়ে পায়ে এগোতে লাগলাম সরু পথটা ধরে। চারপাশে ভয়ঙ্কর অন্ধকার, শুধু মাঝে মাঝে দূর থেকে পাখির ডানার ঝাপটানোর আওয়াজ আর ব্যাঙের ডাকের একঘেয়ে ছন্দ। মাটির নিচে পিচ্ছিল কাদা। মিনিট 5 হাঁটার পর হঠাৎ করে ঘন জঙ্গল ফাঁক করে আমি একটা খোলা জায়গায় এসে পড়লাম। আর ঠিক তখনই চোখে পড়ল একটা পুরনো ভাঙাচোরা দোতলা বাড়ি। দেয়াল জোড়া শ্যাওলা আর ফাটল, ছাদের এক পাশটা গুঁড়িয়ে পড়েছে। বারান্দার রেলিং ভেঙে পড়ে রয়েছে সামনে, আর ঘাসে ঢাকা উঠোনটা দেখে মনে হচ্ছে বহু বছর ধরে এখানে কেউ পা রাখেনি। বাড়িটার আশেপাশে গাছগাছালি এমনভাবে গজিয়ে উঠেছে যেন প্রকৃতি নিজেই ওটাকে ঢেকে ফেলতে চেয়েছে।
বাড়ির পেছন থেকে উঠে আসছে একটা স্যাঁতস্যাঁতে গন্ধ মেশানো হাওয়া, যেন বাতাসও এখানে ক্লান্ত। কোনো পাখির ডাক নেই, শিয়াল কুকুরের ডাক পর্যন্ত নেই, শুধু গাঢ় একটা নিস্তব্ধতা, যেটা আমার কানকে তখন ভয়ঙ্কর অস্বস্তিতে ফেলে দিয়েছে। ঠিক বাড়ির সামনে একটা বিশাল ভারী কাঠের দরজা। দরজার রং কালচে হয়ে গেছে, জায়গায় জায়গায় পোকা ধরে খেয়ে ফেলেছে কাঠ। দরজার মাঝখানে একটা বড় পিতলের হাতল, যেটা ঝুলে পড়ে আছে নিচের দিকে। দেখলেই গাটা কেমন ছমছম করে ওঠে। ওই দরজার উপরে কি আছে জানি না, কিন্তু অনুভব করা যায় কিছু একটা সেখানে অপেক্ষা করছে। আমি কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম দরজার সামনে। আস্তে আস্তে শ্যাওলা পড়া পাথরের সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে এলাম। প্রতিটা পায়ে ভেজা শ্যাওলা যেন একটু পিছলে যেতে চাইছে। আমি সামনে গিয়ে সেই বিশাল কাঠের দরজায় ঠক ঠক করে 3 বার টোকা দিলাম। কিছুই ঘটল না। প্রথমে ভাবলাম ঠিক বাড়িতে এসেছি তো, কিন্তু এমন সময় শুনতে পেলাম ভেতর থেকে যেন ধীরে ধীরে একটা শব্দ পাওয়া গেল। ক্যাঁচ করে একটা শব্দ করে পুরনো কপার দুটো খুলে যাওয়ার আওয়াজ। দরজাটা ধীরে ধীরে ভেতর থেকে খুলে গেল, আর সামনে এসে দাঁড়ালো একটা মানুষের অবয়ব। সারা গা কালো চাদরে ঢাকা, হাতে ধরা একটা লণ্ঠন, যার টিমটিমে আলো মুখটা স্পষ্ট করে বোঝা যাচ্ছে না। কিন্তু সেই আলোতে আমি চিনে ফেললাম সোমনাথকে। কোনো সন্দেহ নেই এই আমার বন্ধু সোমনাথ। কিন্তু এই সোমনাথ আমার চেনা সোমনাথ নয়, যার মুখ আমি মনে রেখেছি, যার চোখে উজ্জ্বল দীপ্তি, গৌরবর্ণ চেহারা, ঠোঁটের কোণে সবসময় প্রশান্তির একটা হাসি। সেই চেনা মানুষটাকে আজ কেমন যেন অচেনা লাগছে। এখন আমার সামনে যে দাঁড়িয়ে আছে তার চেহারাটা কেমন যেন নরকঙ্কাল সার। চোখ দুটো বসে গেছে, যেন বহু রাতের ঘুমহীনতা আর তার ভেতরে জমে থাকা শূন্যতা তাকে কুড়ে কুড়ে খেয়েছে। চোখের নিচে কালি, গালের হাড়গুলো স্পষ্ট হয়ে উঠেছে আলো আঁধারিতে, আর তার মুখে নেই কোনো অভিব্যক্তি, নেই কোনো হাসি, না বিস্ময়। যেন একটা পাথরের মুখ, যার চামড়ার নিচে আবেগ বলে কিছু বেঁচে নেই। বুকের ভেতরটা আমার ধড়াস করে উঠল। দরজার সামনে আমি দাঁড়িয়ে হতবাক, স্তব্ধ। আর ঠিক তখনই দেখতে পেলাম সেই প্রায় মরে যাওয়া ঝিমিয়ে পড়া শরীরটা যেন ক্ষণিকের জন্য প্রাণ ফিরে পেল। চোখ দুটো একটু উজ্জ্বল হলো, নিঃশব্দে কাঁপা কাঁপা নিঃশ্বাস বেরিয়ে এলো সোমনাথের ঠোঁটের কোণ থেকে। বিনু, তুই? আমি আস্তে করে বললাম, হ্যাঁ রে সোম, আমি তোকে খুঁজতেই এলাম। এতদিন পর হঠাৎ তোর চিঠি পেয়ে আমার গলা কেঁপে উঠল। কথা শেষ করতে পারলাম না। সোমনাথ ধীরে ধীরে একটা হাত বাড়িয়ে দিল, যেন আমাকে স্পর্শ করে ও বিশ্বাস করতে চাইছে। তো তোকে খুঁজে বের করতেই তো এসেছি, কিন্তু তুই কি চেহারা হয়েছে তোর? সোমনাথ হালকা হাসল, কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা নেই, শুধুই ক্লান্তি। অনেক কিছু হয়েছে রে, যা তোকে বোঝাতে পারবো না। এখন না, পরে সব বলবো। কিন্তু আগে ভিতরে আয়, খুব ক্লান্ত লাগছে তোকে। এই বৃষ্টিতে ভিজেছিস। আয় আয়, ভেতরে আয়। সোমনাথের সঙ্গে ঘরের ভেতরে ঢুকলাম। লণ্ঠনের আবছা আলোয় দেখলাম ভেতরের ঘরটা অন্ধকার আর স্যাঁতস্যাঁতে। ঘরের মেঝেটা ইট সিমেন্টের, কিন্তু জায়গায় জায়গায় ফাটল আর স্যাঁতস্যাঁতে দাগ জমে গেছে। দেয়াল জুড়ে সাদা চুন ওঠা, আর কোথাও কোথাও কালচে ছোপ। একপাশে একটা পুরনো কাঠের টেবিল, তার উপরে লণ্ঠনের আলোয় দেখা যাচ্ছে ধুলো ধরা কিছু কাগজপত্র, একজোড়া ভাঙা চশমা আর শুকিয়ে যাওয়া একটা চায়ের কাপ। ঘরের একপাশে রাখা একটা কাঠের খাট,
তার উপরে ময়লা চাদর, চাদরের একপাশে ভাঁজ করে রাখা একটা পুরনো সোয়েটার, মাঝখানে একটা কাঠের চেয়ার, যার উপর পড়ে থাকা বালিশটা দেখেই বোঝা যায় এটাই সোমনাথের দিনের পর দিন একলা বসে থাকার জায়গা। অবাক হয়ে নিজের মনে মনে বললাম, এখানে কোনো মানুষ কিভাবে থাকতে পারে? সোমনাথ বলল, বুঝতে পারছি তোর মনে প্রশ্ন আসছে যে এখানে কোনো মানুষ কিভাবে থাকতে পারে। সব বলবো তোকে, তার আগে একটু হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে আয়, আমি ততক্ষণ একটু চায়ের ব্যবস্থা করি। আমি একটু লজ্জিত হয়ে বললাম, না মানে তুই। আমি কুতলার পাশের একটা কল থেকে ঠান্ডা জল নিয়ে হাত মুখ ধুয়ে নিলাম। ঠান্ডা জলের স্পর্শে খানিকটা সচ্ছল বোধ হলো। সারাদিনের ক্লান্তি, মাথার ভার সব ধুয়ে যাচ্ছে বলে মনে হলো। তারপর ঘরে ফিরে এসে সেই পুরনো তক্তপোষের উপর বসলাম। কিছু সময় পর দরজার পাশ থেকে সোমনাথ ধীরে ধীরে ভিতরে ঢুকলো। হাতে ধরা একটা পুরনো স্টিলের ট্রেতে রাখা গরম গরম ধোঁয়া ওঠা চায়ের কাপ। আমি ট্রে থেকে কাপটা হাতে নিলাম। সোমনাথ বসলো খাটের একপাশে। গরম চায়ের কাপে একবার চুমুক দিতে একেবারে চাঙ্গা হয়ে উঠলাম। চায়ের শেষ চুমুকটা নিয়ে আমি পকেট থেকে একটা সিগারেট বার করলাম। পুরনো অভ্যাস, বৃষ্টির সন্ধে, নির্জনতা আর সিগারেট সব যেন এক সূত্রে বাঁধা। সিগারেটটা হাতে নিয়ে সোমনাথের দিকে বাড়িয়ে দিলাম। লাইটার বের করে আগুন ধরিয়ে দিতে সোমনাথ ধীরে ধীরে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, বিনু, তুই ভূত প্রেতে বিশ্বাস করিস? প্রশ্নটা এমনই আচমকা এলো যে আমি থতমত খেয়ে গেলাম। চায়ের কাপটা হাত থেকে নামিয়ে বললাম, তুই কি বলছিস সোম? হঠাৎ এরকম প্রশ্ন? সোমনাথ এবার একটু হেলে বসল। এক হাত তক্তপোষের কোনায়, আর এক হাতে ধরা সিগারেট থেকে ধোঁয়া ছাড়ল জানলার দিকে। গলা নিচু করে বলল, তুই এসেছিস যখন তোকে সবটা বলতেই হবে। যা ঘটেছে, যেমন ঘটেছে তেমনটাই বলছি। সোমনাথ যা বলল তা হলো এই। খুব সস্তায় এই বাড়িটা পেয়ে গিয়েছিল সোমনাথ। প্রথম মাসখানে খুব ভালোই চলেছে, কিন্তু সেদিন শহর থেকে গ্রামের পথে ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গিয়েছিল সোমনাথের। আকাশ কালো মেঘে ঢাকা, চারিদিকে গাছপালা থেকে টুপটাপ করে জল পড়ছে। বৃষ্টিটা একটু থেমেছে ঠিকই, তবে আকাশ কালো মেঘে ঢেকে আছে। মাঝে মাঝে বিদ্যুতের শিখাগুলো সাপের মতো এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে চলেছে। আমাদের গ্রামটা একেবারে প্রত্যন্ত। আসার সময় তুই হয়তো খেয়াল করেছিস যে এখানে ইলেকট্রিসিটি এসে পৌঁছায়নি। স্টেশন থেকে দুটো রাস্তা ছিল বাড়ির দিকে যাওয়ার। একটা বাঁ দিকের ঘুরপথ, যেখানে একটা কাঠের সাঁকো পেরিয়ে যেতে হয়। গ্রামের লোকজন সেই রাস্তাটাই বেছে নেয়। আরেকটা রাস্তা আছে ডান দিকে, একটু ছোট, সোজা, কিন্তু সেটা জঙ্গলের ভিতর দিয়ে একটা পুরনো কবরস্থানের পাশ দিয়ে চলে গেছে। সোমনাথ ভেবেছিল সন্ধ্যের মধ্যেই বাড়ি পৌঁছাতে হবে যেভাবেই হোক। ঘুরপথে গেলে আরো আধ ঘন্টা লেগে যাবে। তাই সে সিদ্ধান্ত নেয় সোজা রাস্তাটাই ধরবে। সেটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে যায়। রাস্তাটা ধরে কিছু দূর যাওয়ার পর একটা পুরনো কবরস্থান পড়ে। এই কবরস্থানটা বহু বছর ধরে পরিত্যক্ত। গ্রামের লোকেরা বলে এখানে একটা খারাপ কিছু থাকে, আর সে কেবল রক্তের গন্ধ পেলেই জেগে ওঠে। সোমনাথ বরাবরই সাহসী আর একগুণী। এসব ভূত প্রেত বা অপপ্রচারে বিশ্বাস করে না। এতদিনে জঙ্গল গিলে ফেলেছে কবরস্থানটার বেশিরভাগ অংশ। ঘাসের গায়ে ঢাকা পড়ে যাওয়া পাথরের ফলক, ভাঙা মাটির খুঁটি, আর মাঝে মাঝে ছোট ছোট ঢিবি, যেগুলো কবর না গর্ত তাই বোঝা যায় না। কবরস্থানটা সীমানায় পৌঁছাতেই সোমনাথের হঠাৎ যেন কেমন গাটা শিরশির করে উঠল। এতক্ষণ বইতে থাকা হাওয়ার দমকাটাও হঠাৎ করে থেমে গেছে। গাছের পাতাও যেন স্থির। চারপাশে অদ্ভুত একটা অন্ধকার। মনে মনে একটা অদ্ভুত ভয় করছিল সোমনাথের।
সোমনাথ বুঝতে পারছিল না ঠিক কেন এমন অনুভূতি। হয়তো রাতের বেলা এই জায়গাটা পার হওয়ার ভয় কিংবা বৃষ্টির ছাট গায়ে পড়ার ঠান্ডা, তবু বুকের মধ্যে কিছু একটা যেন ধীরে ধীরে চেপে বসছিল তার। মনে হচ্ছিল ওই ঝোপঝাড়া জঙ্গলের ভেতরে দাঁড়িয়ে থাকা কবরস্থানটা যেন অদৃশ্য চোখে তাকে দেখছে। এমনই এক চাপা শ্বাসরুদ্ধ করা অনুভূতি। মনের সমস্ত ভয় ঝেড়ে ফেলে সোমনাথ তাড়াতাড়ি বাড়ির দিকে পা চালালো। বাড়ি যেভাবে পৌঁছাতেই হবে তাড়াতাড়ি। জোরে পা চালাতে গিয়ে বিপত্তিটা বাঁধল। হঠাৎই কাদামাখা রাস্তায় পা পিছলে গেল। ব্যালেন্স রাখতে না পেরে সে সোজা আছাড় খেয়ে পড়ে গেল একটা উঁচু ঢিবির ওপর। এইটুকু বলে চুপ করলো সোমনাথ। আমি জিজ্ঞেস করলাম, তারপর কি হলো? পায়ে তীব্র জ্বালা শুরু হলো, যেন গরম কিছুর ছ্যাঁকা লেগেছে। হাতের টর্চটা তখনও জ্বলছিল। আমি তড়িঘড়ি করে আলো ফেললাম নিজের পায়ের দিকে। প্রথমে সোমনাথের মনে হলো সাপের কামড় কিনা। আশেপাশে চোখ ঘুরিয়ে দেখে কিছুই নেই, কেবল রক্ত। তারপর সামনে তাকাতেই দেখতে পেল একটা বিঘেত খানিক মতো লম্বা কি একটা যেন পায়ে গেঁথে আছে। প্রথমে ভেবেছিল কাঠ, তারপর পা থেকে সেটা টেনে তুলতেই বুকের ভেতরটা ধড়াস করে উঠল। যেটাকে এতক্ষণ কাঠ ভেবে ভুল করেছিল সোমনাথ, সেটা আসলে একটা মানুষের হাড়। হাড়টা পায়ে গেঁথে যাওয়ায় সেই ক্ষতস্থান থেকে গলগল করে রক্ত বেরোচ্ছে, আর সেই রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে সেই উঁচু মাটির ঢিবিটার উপরে। ভালো করে টর্চের আলো ফেলতেই সোমনাথ বুঝতে পারল যে মাটির ঢিবিটার উপরে ও পড়েছে সেটা কোনো মাটির ঢিবি নয়, একটা পুরনো কবর। পাথরের ফলকটা ভেঙে গিয়েছে, ধীরে ধীরে কংক্রিট খুলে পড়েছে। তার পায়ের রক্ত সেই কবরের ফাঁক ফোকর দিয়ে ঢুকে পড়ছে নিচে। সেদিন কবরস্থান থেকে আমি একা ফিরিনি, বরং আমার পিছন পিছন কেউ একজন ঢুকেছে এই বাড়িতে। সেই রক্তাক্ত পা নিয়ে জ্বর জ্বর গায়ে কোনো রকমে বাড়ি ফিরেছিল সোমনাথ। বিছানায় পড়তেই জ্বরের ঘোরে ঘুমিয়ে পড়েছিল। কিন্তু পরদিন থেকেই সমস্যাটা শুরু হলো। রাত ঠিক 12টা বাজতেই একটা মেয়ের কান্নার আওয়াজে তার ঘুম ভেঙে যায়। প্রথমটা বুঝে উঠতে পারে না ঘুমের ঘোর না স্বপ্ন। অন্ধকার ঘর, জানলার ফাঁক গলে হালকা চাঁদের আলো ঢুকছে। কিন্তু সে কান পেতে শুনল সেই কান্নার আওয়াজ, একটা ভাঙা ভাঙা বিষাদে ভরা, একটা মেয়ের কণ্ঠ, যেন বুক ফাটানো কান্না। উঠে দরজা খুলে বারান্দায় আসলো সোমনাথ। চারিদিকে নিস্তব্ধ। সোমনাথ নিজেকে বোঝালো, ধুর, কিসব ভাবছি আমি, ভুল শুনেছি। কিন্তু পরদিন আবার ঠিক রাত 12টায় একই কান্না। এবার আর ভুল হবার উপায় নেই। অবশেষে বহু রাতের কান্না আর অসহ্য আতঙ্কের পর এক রাতে সোমনাথ আর নিজেকে সামলে রাখতে পারল না। বুকের সাহস সঞ্চার করে সে টর্চ হাতে বেরিয়ে পড়ল। ঠিক রাত 12টার পর কান্নার উৎস অনুসরণ করে ঝোপঝাড় পেরিয়ে জঙ্গলের ভেতর দিয়ে সে পৌঁছে গেল সেই পুরনো পরিত্যক্ত কবরখানাটার দিকে, যেখানে কদিন আগেই রক্ত ঝরেছিল তার। কে ওখানে বসে বসে কাঁদে? প্রথমে কিছু দেখতে পেল না, তারপর টর্চের আলোটা একটা কোণের দিকে পড়তেই বুকটা ধক করে উঠল। একটা মেয়ে বসে আছে সেখানে, একটা পুরনো কবরের উপর পা দুখানি গুটিয়ে এক অপূর্ব সুন্দরী নারী সেখানে বসে আছে। চাঁদের আলো তার মুখের উপর পড়ছে আড়াআড়ি ভাবে।
শান্ত তার চোখ দুটো, ঠোঁটে এক অদ্ভুত বিষণ্ণতা, আর সেই নিঃশব্দ দৃষ্টিতে যেন সহস্র বছরের জমে থাকা এক দুঃখের ছায়া। সোমনাথ যেন কথা ভুলে গিয়েছিল, তবুও প্রশ্নটা উঠে এলো গলা দিয়ে। তুমি তুমি কে? মেয়েটি ধীরে ধীরে মুখ তুলে তাকালো, চোখে অদ্ভুত এক আলো। সে বলল, আমার নাম কল্যাণী। সেই রাতে কিছু না বুঝে সোমনাথ বেশ কিছুক্ষণ তার সঙ্গে কাটায়। কখন যে ভোর হয়ে গেছিল জানে না, তবে বাড়ি ফিরে এসেও মেয়েটির চোখ, মুখ আর কণ্ঠস্বর যেন মনের মধ্যে গেঁথে রইল। তারপর থেকে প্রতিদিন রাত 12টার সময় সোমনাথ সেই কবরস্থানে গিয়ে দেখা করত কল্যাণীর সঙ্গে। প্রথমে কিছু কথা, তারপর ধীরে ধীরে অপেক্ষা, তারপর প্রতীক্ষা। এবং একসময় সে বুঝতে পারল যে সে তাকে ছাড়া কিছুই কল্পনা করতে পারছে না। দিন যায়, রাত যায়, প্রতি রাতেই কল্যাণী এসে দাঁড়ায় সোমনাথের সামনে। জঙ্গলের নিস্তব্ধতা আর কবরস্থানের থমথমে হাওয়ার মাঝে সে যেন এক অলৌকিক মায়া। সোমনাথ বুঝে যায় এ কেবল আকর্ষণ নয়, এ এক আচ্ছন্নতা, এক মাতাল করা আবেশ। কল্যাণীকে না দেখলে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। মনে হয় পৃথিবীতে আর কিছু নেই যে এতটা দরকারি, এতটা সত্য। এমনকি সে ভাবতে শুরু করে কল্যাণীকে পেলে সব হারিয়েও লাভ। আত্মীয় স্বজন, ঘর, জীবন, সমাজ সবকিছু ছেড়ে দিতে সে প্রস্তুত। কল্যাণী প্রতি রাতেই আসে। সেই প্রতিটি রাত ধীরে ধীরে আমার শরীর থেকে যেন জীবনের রস নিংড়ে নিতে থাকেও। আমার চামড়া ফ্যাকাশে হয়ে যায়, চোখের তলায় কালি পড়ে, শরীর শুকিয়ে আসে। আমি ভালো মতোই বুঝতে পেরেছি কল্যাণী কোনো মানুষ নয়, ও এক ভয়ঙ্কর প্রেত। ও রক্ত চায়, ও আমার কাছ থেকে রক্ত চায়, আর আমি ওর কাছ থেকে চাই। একটুখানি চুপ করে গেল সোমনাথ, তারপর বলল, আমার কথা তোর বিশ্বাস হচ্ছে না, তাই তো? ভাবছিস আমি হয়তো পাগল। আমি কি বলবো বুঝতে পারলাম না। একবার মনে হলো সোমনাথ হয়তো সত্যি পাগল হয়ে গেছে। তবু বাকিটা একবার শোনা যাক। তাই নিজেকে সংযত করে জিজ্ঞেস করলাম, তারপর কি হলো? এরপর সব শেষ। সব শেষ মানে? কথাটা জিজ্ঞেস করতেই একটা দমকা হাওয়া এসে আমার সামনের কাঠের দরজার পাল্লাটা ক্যাঁচ শব্দে খুলে দিল। আর তার ভেতরে চোখ পড়তেই মনে হলো যেন আমার বুকের ভেতরে কেউ বরফের একটা টুকরো রেখে দিয়েছে। দেখলাম সেই ঘরের মেঝেতে পড়ে আছে একটা দেহ। হ্যারিকেনের আবছা আলোতেও আমার বুঝতে অসুবিধা হচ্ছে না দেহটা অন্য কারণ নয়, সোমনাথের। কেমন লাগছে আমাদের আজকের গল্প? এমনই সুন্দর সুন্দর গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন সংকেত অডিও স্টোরিজ। চলুন তাহলে শোনা যাক গল্পের পরবর্তী অংশ। গায়ে একবার কাঁটা দিয়ে উঠল। ধীরে ধীরে তাকালাম সোমনাথের দিকে। সমস্ত তর্ক বিতর্ক, বিশ্বাস, যুক্তি যেন এক মুহূর্তে ধুলোয় মিলিয়ে গেল। কল্যাণী এখন আর আসে না, কারণ একজন মৃত মানুষ কিভাবে কাউকে রক্ত দিতে পারে? আর কল্যাণীকে পাওয়ার জন্য আমি সবকিছু ত্যাগ করতে পারি, নিজের পরিবার, আত্মীয় স্বজন, বাড়ি ঘর, এমনকি
সবচেয়ে কাছের বন্ধুকেও। তোর রক্তে আহুতি দিয়ে আমি কল্যাণীকে আবার আমার কাছে ফিরিয়ে আনবো। আমার সামনে যে বসে আছে সে কোনো মানুষ নয়। এতক্ষণ যেন পাথরের মূর্তির মতো বসে রইলাম। গলা দিয়ে একটা তীব্র চিৎকার বেরিয়ে আসতে চাইল। মনে হলো এক ছুটে এখান থেকে পালাই। সোমনাথের সেই কথা শুনে আমার বুকের ভেতরটা হিম হয়ে এলো, মাথার ভেতরটা ঘুরছিল, গলা শুকিয়ে কাঠ। আর বুঝতে বাকি রইল না এই সোমনাথ আগের সোমনাথ নেই। আমাকে যেভাবে হোক এখান থেকে পালাতে হবে। আস্তে আস্তে পেছন দিকে সরে যেতে চাইলাম, তখনই হঠাৎ এক লাফে সোমনাথ আমার সামনে এসে আমার হাতটা চেপে ধরল। সেই হাত এত শক্ত যেন ইস্পাতের বাঁধনে আটকে গেছে। সোমনাথ, ছেড়ে দে, পাগল হয়ে গেছিস। কিন্তু তার মুখে শুধু বিভৎস পৈশাচিক হাসি ছাড়া কোনো শব্দ নেই। চোখের গভীরে যেন সেই জমাট বাঁধা অন্ধকার। সোমনাথ আমাকে টানতে টানতে নিয়ে চলল ঘরের দরজা পেরিয়ে ঘন জঙ্গলের ভেতর। ভেজা গাছপালা, ঝোপঝাড় সবকিছু ফেলে সে আমাকে তীব্র বেগে নিয়ে ছুটে চলল সেই গহীন অন্ধকারের দিকে। গলা শুকিয়ে এলো, শরীর ঘেমে উঠল, নিঃশ্বাস হাঁপিয়ে উঠল। সোমনাথ যেন আর মানুষ নেই, একটা উন্মাদ যার সমস্ত ইচ্ছা, সমস্ত চেতনাকে গ্রাস করেছে এক গহীন কালো অন্ধকার। সে এক হাতে আমাকে টেনে হিঁচড়ে নিয়ে এলো সেই কবরস্থানে। আকাশের বুক চিরে একের পর এক বিদ্যুৎ ছুটে যাচ্ছে, প্রতিটা ঝলক যেন মহাপ্রলয়ের আগমনের সংকেত। বৃষ্টির ফোঁটা তখন বড় বড় হয়ে আছড়ে পড়ছে মাটির উপর। জল, কাদা আর রক্তের গন্ধে মিশে একটা অদ্ভুত স্যাঁতস্যাঁতে গন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে। সোমনাথ দুই হাত আকাশের দিকে তুলে এবার চিৎকার করে উঠল, কল্যাণী, কল্যাণী, ওঠো, ওঠো, ওঠো। আমি তোমার জন্য আজ রক্ত নিয়ে এসেছি। তোমাকে একবার দেখার জন্য আমি নিজেকে বিসর্জন দিতে রাজি। কল্যাণী, কল্যাণী, উঠে এসো, উঠে এসো কল্যাণী, উঠে এসো কল্যাণী, উঠে এসো কল্যাণী। প্রবল আতঙ্কে আমি আরো একবার হাত ছাড়াবার ব্যর্থ চেষ্টা করলাম। ঠিক তখনই জমাট বাঁধা নিস্তব্ধতার মাঝখানে একটা শব্দ হলো। আমি বিস্ফারিত চোখে দেখলাম সামনের সেই উঁচু পুরনো কবরের মাটির ঢিবিটা এবার একটু একটু করে নড়তে শুরু করেছে। মাটি ফেটে বেরিয়ে আসছে একটা বিভৎস পচা গলা দেহ। দেহটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে, চোখ দুটো যেন গহ্বর, মুখের চামড়া ঝুলে পড়েছে, চার হাত পায়ে ভর দিয়ে উল্টো হয়ে হেঁটে আসছে আমার দিকে। যেন নরক থেকে উঠে আসা কাদায় ডুবে থাকা একটা শয়তান। আমার যে হাত পা পাথর হয়ে গেল, শরীরে একটু নাড়াতে পারছি না। দেহটা যত আমার কাছে আসছে আমার মাথা ঘুরতে লাগলো, চোখের সামনে সবকিছু ঝাপসা দেখতে লাগলাম। এক অন্ধকারের ঢেউ আমাকে গ্রাস করছে, চিৎকার করার শক্তি রইল না। অজ্ঞান হয়ে পড়ে গেলাম মাটিতে। চোখ খুলতেই দেখতে পেলাম
আশেপাশে বেশ কিছু মশালের আলো জ্বলছে, আর একটা খুব চেনা মুখ আমার মুখের দিকে চেয়ে ঝুঁকে আছে। সেই গাড়োয়ান ভাই। চোখে মুখে আতঙ্ক আর বিস্ময়। আমার চোখ খুলতে দেখে সে যেন হাঁপ ছেড়ে বাঁচল। আমি ধীরে ধীরে উঠে বসলাম। মাথার পেছনটা কেমন যেন টন টন করছে ব্যথায়। গাড়োয়ান লোকটি বলল, বাবু বাবু, আপনি ঠিক আছেন তো? আমি যদি ঠিক সময় না পৌঁছাতাম, খুব বড় বিপদে পড়ে যেতেন আপনি বাবু। হ্যাঁ, আমি তখনও হাঁপাচ্ছি, কিন্তু বুঝে উঠতে পারছি না কোথায় আছি, কি হয়েছে। গাড়োয়ান ভাই লোকটি কিছুটা শান্ত হয়ে বলল, বাবু ওই কবরস্থানের দিকে গেছিলেন কেন? ওটা ভালো জায়গা নয়। অনেক বছর আগে ওই জায়গায় একটা মহিলাকে কবর দেয়া হয়। সে নাকি কালো জাদু করত। আমি গাড়ি নিয়ে ফেরার পথে গায়ের বিশু মোড়লের সঙ্গে দেখা হতে তারে আপনার এই বন্ধু সোমনাথের কথা বলতেই সে তো অবাক হয়ে আমারে বললো যে ওই বাড়িটা কিনেছিল সে তো মারা গেছে। কি করে মরল কেউ জানে না। ঘর থেকে পচা গলা গন্ধ ছাড়ছিল। গায়ের লোকজন এসে দরজা ভেঙে দেখলো যে মরে পড়ে আছে। আমি আর দেরি করিনি বাবু। বিপদের আশঙ্কা পেয়ে আমি লোকজন নিয়ে এখানে চলে আসি। হ্যাঁ, গাড়োয়ান লোকটি আরো বলল, বহু বছর আগে এই গ্রামে নাকি এক অপরূপ সুন্দরী মহিলা এসে আস্তানা গাড়ে। মহিলা কোথা থেকে আসে কেউ জানে না। প্রথমে গ্রামের কেউ বুঝতে পারেনি, কিন্তু পরে সকলে জানতে পারল সে একজন কালো জাদুকর। গ্রামের সুন্দর সুন্দর যুবকদের নিয়ে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে রক্ত দিয়ে কালো জাদু করত। এই ঘটনা জানার পর গ্রামবাসীরা সকলে মিলে একদিন রাতে ওই মহিলার ঘর সমেত তাকে জ্যান্ত পুড়িয়ে মারে। যে পুরনো কবরস্থানটা এখন আছে সেখানেই নাকি ওই মহিলার ঘর ছিল। আমি জানি না কিভাবে আমি সেদিন বেঁচে ফিরেছিলাম। ভয় আর শূন্যতার মাঝখানে কোথা থেকে যেন একটা শক্তি আমাকে ফিরিয়ে এনেছিল জীবনের দিকে। সেই রাতে এই কবরস্থান থেকে আমি ফিরে এসেছিলাম, কিন্তু সব আগের মতো আর ছিল না। আর সোমনাথ, না, আমি তার উপরে রাগ করিনি, কারণ সে তো আর নিজের বশে ছিল না। সে ছিল এক প্রেতের শিকার, এক অভিশপ্ত রমণীর নাগপাশে বন্দী। যে মানুষটা একসময় আমার সবচেয়ে কাছের বন্ধু ছিল, সে তার সমস্তটা, এমনকি জীবন পর্যন্ত হারিয়ে ফেলেছিল এক অশুভ মোহে। আমি জানি সে আমাকে মেরে ফেলতে হয়তো চায়নি, চেয়েছিল শুধু তাকে যাকে সে প্রেম ভেবেছিল। বাড়ি ফিরে কেবল ঠিক করেছিলাম সোমনাথের জন্য কিছু একটা করতেই হবে। সেই ভাবনা থেকেই পরের সপ্তাহে আমি গয়ায় গিয়ে প্রেতশিলায় একটা পিণ্ড দান করেছিলাম। আমি জানি না এতে সোমনাথের মুক্তি হবে কিনা, তবে আমার পক্ষে এটুকুই সম্ভব ছিল। সংকেত অডিও স্টোরিতে এতক্ষণ শুনছিলেন গ্রামের নাম ছায়াডুবি। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল সংকেত অডিও স্টোরিজ। এরপর অন্য একদিন অন্য এক সময় আমরা অন্য একটি গল্প এনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।